হবে আর কি। আচ্ছা, এরপর আসি কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক জিনিসটা কি? আমরা বলছিলাম হার্টের সমস্যা, কার্ডিয়াক প্রবলেম, মানে হার্ট পাম্প করতে পারতেছে না যেই কোনো কারণেই হোক। সেটা কি কারণ হতে পারে? ধরলাম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে, যেটাকে আমরা এমআই বলি। এমআই হয়েছে, এমআই হলে কি হইতে পারবে না? হার্ট এডিকুয়েটলি সে কি করতে পারবে না? পাম্প করতে পারবে না। ফলে কি হবে না? বডির ব্লাড ভলিউম নর্মাল থাকার পরেও, ব্লাড ভলিউম নর্মাল, টিস্যুও নর্মাল, তারপরেও হার্ট পাম্প না করার কারণে এনাফ পারফিউশন বডির টিস্যু পাচ্ছে না, এই কারণে পেশেন্টের শক হয়ে যাচ্ছে। এটা আরো অন্যান্য অনেক কারণ হতে পারে, যেমন কার্ডিওমায়োপ্যাথি নামে কিছু হার্টের ডিজিজ আছে। কার্ডিওমায়োপ্যাথি, এই কার্ডিওমায়োপ্যাথির কারণ হতে পারে, ঠিক আছে। কিংবা ধরেন পেরিকার্ডিয়াল যে স্পেস আছে আমাদের, এখানে যদি ফ্লুইড জমে অতিরিক্ত পরিমাণে, ধরেন এটা হচ্ছে আমাদের হার্ট, হার্টের কাভারিং এর নাম কি? কাভারিং এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে আমাদের কি হয়? সিস্টলের সময় হার্ট এরকম থাকে, ডায়াস্টলের সময় হার্ট এই এখানে এক্সপ্যান্ড করে। এখন এখানে যদি কোনো ফ্লুইড জমে থাকে কোনো কারণে, ধরেন কার্ডিয়াক টেম্পোনেন্ট, মানে এখানে ব্লাড জমলে আমরা কার্ডিয়াক টেম্পোনেন্ট বলি, ঠিক আছে। কিংবা মেসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন, এখানে অন্য কোনো ফ্লুইড জমে আছে, তখন কি হতে পারবে না? হার্ট ঠিক মতো এক্সপ্যান্ড করতে পারবে না। ফলে কি হবে না? পেশেন্ট হার্ট ঠিক মতো ফিল আপ হইতে পারবে না। ফিল আপ না হওয়ার কারণে সে কি করতে পারে না? এনাফ অক্সিজেন, এনাফ ব্লাড সে বডিতে সাপ্লাই দিতে পারবে না, ঠিক আছে। তাহলে এই কারণে আমাদের কি হইতে পারে? শক হইতে পারে। তাহলে এই শক হইলে কি হবে ঘটনা? ধরেন হার্ট কি হয়েছে? হার্টের এমআই হয়েছে, হার্ট ঠিক মতো পাম্প করতে পারতেছে না। তাহলে হার্ট ঠিক মতো পাম্প না করতে পারলে এই পার্সনের কি হবে? এই পার্সনের ভেনাসিটান কি থাকবে? ভেনাসিটান কিন্তু নর্মালি থাকবে, তাই না? কারণ আসতে তো কোনো সমস্যা নেই, তার ভেনাসিটান নর্মালি থাকবে, ঠিক আছে। তার কি হবে? রাইট অ্যাট্রিয়াল প্রেশার কি হবে? নর্মালি থাকবে। রাইট ভেন্ট্রিকলের প্রেশার কি থাকবে? নর্মালি থাকবে। তারপর লেফট অ্যাট্রিয়াল প্রেশার কি থাকবে? ঠিক আছে, এগুলাও কি থাকবে? নর্মাল থাকবে, মানে নর্মাল অথবা ইনক্রিজ থাকবে, এই আর কি। একটা সময় আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ কি হচ্ছে? হার্ট কি করতে পারতেছে না? হার্ট তার কাছে যে পরিমাণ ব্লাড আসতেছে সেই ব্লাডটাকে সে বের করে দিতে পারতেছে না। তাহলে কি হবে? এখানে ব্লাড জমতেই থাকবে, তাই না? ধরেন টাঙ্কিতে আইসা ব্লাড জমতেছে, মানে পানি জমতেছে, কিন্তু টাঙ্কি থেকে যদি আমরা খরচ না করি, শুধু আসতেছে এই টাঙ্কিতে, তখন কি হবে? টাঙ্কি যেরকম বেড়ে যায়, এরকম হার্ট থেকে যদি আমরা পাম্প না করে দিতে পারি, তাহলে কি হবে? এখানে বাড়তেই থাকবে। তো সুতরাং আমরা একটা বলতে পারি যে লেফট অ্যাট্রিয়াল প্রেশার কি হবে? আমাদের প্রেশার বাড়বে একটা সময়। লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেশার কি হবে? ইনিশিয়ালি নর্মাল থাকবে, পরে আস্তে আস্তে জমতে জমতে এগুলো বাড়তে থাকবে, তাই না? তাহলে লেফট অ্যাট্রিয়াল প্রেশার আমরা মাপি কিভাবে? লেফট অ্যাট্রিয়াল প্রেশার মাপি আমরা এই একই ক্যাথেটার দিয়ে, সোয়ান্স গজ ক্যাথেটার, যেটা এই ক্যাথেটার দিয়ে একটু আগে যেটা বলছিলাম, এই সোয়ান্স গজ ক্যাথেটার দিয়ে হচ্ছে আমরা মাপি। এবং এই যে লেফট অ্যাট্রিয়াল প্রেশার, এটাকে আরেকটা নামে বলে, সেটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার। পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার। আচ্ছা, এখন লেফট অ্যাট্রিয়াল প্রেশারকে কেন পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার বলে সেটা একটু আমরা বলি। সেটা হচ্ছে এই যে ক্যাথেটারটা ঢুকানো হলো ফিমোরাল ভেসেল দিয়ে, ঢুকাই এটা কি করে? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। রাইট অ্যাট্রিয়াম থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে সে কি করে? ঠিক আছে, ধরেন এটা হার্ট, আমার আকাকির হাতটা একটু খারাপ, একটু না ভালোই খারাপ, ঠিক আছে। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে এখান থেকে হচ্ছে পালমোনারি ট্রাং দিয়ে হচ্ছে এটা দুইটা লাংসে পাঠানো হয়। দুইটা লাংসে পাঠানে এটা একেবারে পালমোনারি ক্যাপিলারি পর্যন্ত পাঠানো হয়। এই ক্যাথেটারের মানে মাথাটা, মানে ক্যাথেটার টিপটা একেবারে পালমোনারি ক্যাপিলারি পর্যন্ত পাঠানো হয়। পালমোনারি ক্যাপিলারি পর্যন্ত পাঠানো হয়। পালমোনারি ক্যাপিলারিতে যে এ কি করে? এ হচ্ছে একটা প্রেশার মাপে। এই প্রেশারটা দেখা গেছে যে এই প্রেশারটাই এই লেফট অ্যাট্রিয়ামের প্রেশারের সমান থাকে। এজন্য এই লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটাকেই পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারও বলে। বুঝা গেছে? মানে এই টিপটা তো মানে অনেক ছোট, এটা ক্যাপিলারি ক্রস করে মানে
পালমোনারি আর্টারি হয়ে ক্যাপিলারি ভেনে যাওয়া তার পক্ষে সম্ভব না, কারণ ক্যাপিলারিতে থাকে অনেক চিকন, তাই না? মানে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, তো ওইটা ক্রস করে লেফট অ্যাট্রিয়ামে যাওয়া পসিবল না, এজন্য এই ক্যাপিলারি পর্যন্ত যায় টিপটা, ভেইন থেকে পালমোনারি আর্টারি হয়ে ক্যাপিলারি পর্যন্ত যায়। ক্যাপিলারিতে যে সে হচ্ছে প্রেশারটা মাপে। এখন এই ক্যাপিলারির যে প্রেশারটা, এটাই হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের প্রেশারকে ইন্ডিকেট করে, মানে মাপার ওয়ের কারণে। ঠিক আছে? তো এই জন্য এই লেফট অ্যাট্রিয়ামের প্রেশারকে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারও বলে। বুঝা গেছে কেন লেফট অ্যাট্রিয়ামের প্রেশারকে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার বলে? বাকিদের কি অবস্থা? বুঝলে এন প্রেস করেন, বুঝলে ওয়াই প্রেস করেন। তো এই জন্য পেশেন্টের কি হবে, কার্ডিওজেনিক শকের পেশেন্টের কি হবে, পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারটা বাড়বে, তাই না? তার কি হবে, পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশারটা তার ক্ষেত্রে বাড়বে। ওকে, কারণ কি হচ্ছে, ব্লাডটা আস্তে আস্তে জমতেছে ব্যাকে, এই জন্য তার ক্ষেত্রে কি হবে, বাড়বে। অন্য সকল কিছু কি, অন্য সকল কিছু হচ্ছে যেমন, যেহেতু তার কার্ডিয়াক আউটপুট কম, হার্ট পাম্প করতে পারতেছে না, তাহলে কার্ডিয়াক আউটপুট কম থাকার কারণে কি হবে, তার ব্লাড প্রেশারও কম হবে। ব্লাড প্রেশার কম হইলে আমাদের ভেসেল কি করবে, ওই হাইপোভলিমিক শকের মতো পেরিফেরাল রেজিস্ট্যান্স কি করাবে, সে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স সে বাড়াবে। ঠিক আছে? এগুলা করবে। তারপরে লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টলিক প্রেশার বাড়বে। কেন বাড়বে, কারণ ওই যে ইন ডায়াস্টলে, ডায়াস্টলে তো সমস্যা নেই, ব্লাডটা ঠিকই আসতেছে। ঠিক আছে? ব্লাডটা ঠিকই আসতেছে, কিন্তু ব্লাডটা বের হইতে পারতেছে না, সুতরাং পিছনে ব্যাকে প্রেশার বাড়তে থাকবে, লেফট ভেন্ট্রিকুলার ব্যাকে প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, এবার আসি মিক্স ভেনাস অক্সিজেন প্রেশার কি হবে, ওই আগের মতোই কমবে। কারণ কি, কারণ এই হার্ট কি করতে পারতেছে না, এনাফ কার্ডিয়াক আউটপুট। তাহলে আমাদের বডির টিস্যু কি করবে, টিস্যু তার কি করবে, সেই কম কার্ডিয়াক আউটপুট থেকেই তার যত অক্সিজেন আছে সব নিয়ে নেবে সে। তাহলে ভেনের যে ব্লাডটা, সেই ব্লাডে কি নর্মালের তুলনায় কম অক্সিজেন থাকবে। ভেনাস ব্লাডে মানে রাইট এটিএমে যে ব্লাডটা আসবে, সেই ব্লাডটা নর্মালের তুলনায় কম অক্সিজেন থাকবে। কারণ কি, কারণ কম কার্ডিয়াক আউটপুট থেকে সে কি করতেছে, তার যা দরকার সে সব নিয়ে নিচ্ছে। ঠিক আছে? সুতরাং রাইট এটিএমের ব্লাডে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা, ওই একই আগের মেকানিজমই, হাইপোভলিমিক শকের মেকানিজমই, তার কি হচ্ছে, তার সেই অক্সিজেনটা সে রাইট এটিএমের ব্লাডে অক্সিজেনটার পরিমাণ কমে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি মিক্সড ভেনাস অক্সিজেন কি হচ্ছে, ডিক্রিজ করতেছে। ওকে, বোঝা গেছে? মানে সেম মেকানিজম, হাইপোভলিমিক শকের যে মেকানিজম, এখানেও মেকানিজম একই। আচ্ছা, এবার আসে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ওই যে এমআই হইলে এমআই এর ক্লিনিক্যাল ফিচার পাওয়া যাবে। ঠিক আছে? মানে এখানে কি হবে, হাইপোভলিমিক শকে যে ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা পাইছিলাম, এগুলো সবই থাকবে। এক্সট্রা কি থাকবে, সেটা হচ্ছে হার্টের সমস্যার কারণে যদি এমআই হয়, এমআই এর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার থাকবে। যদি অন্য কোনো সমস্যার জন্য হয়, যে সমস্যার জন্য তার হার্ট কাজ করতে পারতেছে না, সেই সমস্যার ক্লিনিক্যাল ফিচারগুলো থাকবে। এবং ল্যাবরেটরিতে কি পাবো, যদি এমআই হয় তাহলে কি হবে, পেশেন্টের সিকেএমবি এবং ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি এগুলা বাড়বে। কারণ কি, মায়োসাইট কি হয়, নেক্রোসিস হয়। মায়োসাইট কি হয়, মাসেল সেল কি হয়, নেক্রোসিস হয়ে যায়। তাহলে মায়োসাইট নেক্রোসিস হলে কি হবে, সেলের ভিতরে যত সাবস্টেন্স সব বের হয়ে যাবে। নেক্রোসিস মানে কি, সেল ওয়াল ভেঙে যাওয়া, ভেঙে যায় সেলটা মারা যায়, তাহলে ভিতরে যত কন্টেন্ট আছে সব সে বের করে দেবে। তো এই মায়োসাইটের ভিতরে এই ক্রিয়েটিনিন কাইনেস, এমবি, এই এনজাইমটা, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, এই এনজাইমগুলো থাকে। তো এই এনজাইমগুলো ব্লাডে বেড়ে যাওয়া মানে এটা কই থেকে আসছে, এটা হচ্ছে এই মায়োসাইট থেকে আসছে। ঠিক আছে? তাহলে এগুলো আমরা দেখব। তো ঠিক হচ্ছে এমআই এর যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট দেবো। ঠিক আছে? এখানে শকের ট্রিটমেন্ট দিলে কাজ হবে না, হাইপোভলিমিক শকের ট্রিটমেন্ট, ব্লাড দিলে কাজ হবে না, নর্মাল স্যালাইন দিলে কাজ হবে না। তারা কি করতে হবে, যেই কারণে তার সমস্যাটা হয়েছে সেই কারণে ট্রিটমেন্ট দিতে হবে। ওকে, কার্ডিওজেনিক শকের কোনো কিছু বুঝতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কোশ্চেন করেন। আর সমস্যা যাদের না আছে, আমরা নেক্সটে যেটা পড়বো সেটা হচ্ছে সেপটিক শক। আচ্ছা, কার্ডিওজেনিক শকের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেপটিক শক। সেপটিক শক কখন আমরা বলতেছি, সেটা হচ্ছে বডিতে আমাদের বডিতে যে কোনো একটা ইনফেকশন হয়েছে, বডি যে কোনো জায়গায় ইনফেকশন হইতে পারে, সেই ইনফেকশনটা কি হয়েছে, ব্লাডে চলে আসছে, মানে ব্লাডে ছড়ায় গেছে। তার মানে ইনফেকশনটা যদি ব্লাডে ছড়ায় যায় তখন সেটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়া, ঠিক আছে। এই ব্লাড ছড়ায় যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ইনফেকশনের যে অর্গানিজমটা, এই অর্গানিজমটা বিভিন্ন জিনিস রিলিজ করছে, তার বিভিন্ন মেডিয়েটর রিলিজ করছে সে। এই মেডিয়েটর রিলিজ করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে নর্মাল বডির টিস্যু আছে, এই টিস্যুর কি সমস্যা, সে কি করতে পারতেছে না, সে হচ্ছে ব্লাড থেকে যে অক্সিজেন নেবে, অক্সিজেন নিয়ে যে সে এই অক্সিজেনটা ইউজ করবে, সেই ইউজটা সে করতে পারতেছে না। এটা হচ্ছে মেন প্যাথোজেনেসিস। সেটা হচ্ছে ইনফেকশনের কারণে ব্যাকটেরিয়া ব্লাডে ঢুকে গেছে, মানে যে কোনো একটা ইনফেকশন থেকে ইনফেকশনটা ছড়ায়া কি হয়েছে, ব্লাডে চলে আসছে। এই ব্লাডে আসার পরে এই অর্গানিজমটা কি করছে, এই অর্গানিজমটা বিভিন্ন মেডিয়েটর রিলিজ করছে, বিভিন্ন সাবস্টেন্স সে রিলিজ করছে। এর রেসপন্স আবার বডি তাকে মারার জন্য কিছু সাবস্টেন্স রিলিজ করছে, এগুলা ডিটেলস আমরা বলবো। এই কারণে যেটা হয়েছে যে এই একটা মারামারি কন্ডিশন, অর্গানিজম কিছু রিলিজ করছে, অর্গানিজমের এগেইনস্টে বডি কিছু রিলিজ করছে। এই মারামারি কন্ডিশনে বডির টিস্যু কি করে, টিস্যু সে নিজের কাজটা করতে পারে না, ঠিক আছে। বাসায় কি করে, বা এরকম যদি হয় যে ধরেন কোনো ফ্যামিলিতে বাবা মা যদি ঝগড়া করে, তাহলে বাচ্চা কি ঠিকমতো কাজ করতে পারে, বাচ্চা পড়াশোনা ঠিকমতো হয়, বাচ্চার পড়াশোনা ঠিকমতো হয় না, বাচ্চা নিজে হয়তো চুপচাপ খুব ভয় পেয়ে যায়, সে তার খাওয়া দাওয়া নর্মাল অ্যাক্টিভিটি কমে যায়। ব্যাপারটা জাস্ট এরকমই, যে এই ব্লাডের ভিতরে ঝামেলা শুরু করার কারণে টিস্যু কি করতে পারতেছে না, সে অক্সিজেন ইউজ করতে পারতেছে না, অক্সিজেন সাপ্লাই থাকার পরেও, ঠিক আছে। এটাই হচ্ছে সেপটিক শক। ইনফেকশনের সময় এই ঘটনাটা ঘটে, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে সেপটিক শক। এখন ঘটনাটা কি ঘটে সেটা আমি বলি। সেটা হচ্ছে এই ইনফেকশন কোথাকার ইনফেকশন হইতে পারে, বডির যে কোনো জায়গায় ইনফেকশন হইতে পারে, তবে সবচেয়ে কমন সাইট কোনটা, সেটা হচ্ছে লাংয়ের ইনফেকশনে সবচেয়ে বেশি হয়। তারপরে কোথায়, সেটা হচ্ছে ব্লাডে ইটসেলফ, ব্লাডে ডাইরেক্ট ব্লাডে ইনফেকশনের কারণে হতে পারে। ইনফেকশন অন্য কোথাও থেকে ছড়ায় দেয়, ডাইরেক্ট ব্লাডে চলে গেছে, সেটা হতে পারে। অ্যাবডোমেনের যে কোনো ইনফেকশন হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, স্কিনের ইনফেকশনও এগুলো হতে পারে। মানে এইসব সাইট থেকে ইনফেকশন হয়ে সেটা সেপ্টিসেমিয়া হতে পারে, ঠিক আছে। ওকে, এই সেপ্টিসেমিয়াটা হচ্ছে সবচেয়ে আইসিইউর পেশেন্টের সবচেয়ে মোস্ট কমন কজ অফ ডেথ। মানে একটা আইসিইউর পেশেন্ট মারা গেছে, সবচেয়ে মোস্ট কমন কজ কি, সেটা হচ্ছে এই সেপটিক শক। এবং সেপটিক শক যদি কোনো পেশেন্টের হয়, তার 20-30% পেশেন্ট মারা যাবে। তার মানে 10 জনের যদি সেপটিক শক হয়, 10% যদি সেপটিক শক হয়, তাহলে 2 থেকে 3 জন এখানে মারা যাবে। এটা কোন কোথাকার হিসাব, এই বইগুলো লেখা হয় কিন্তু, মানে এই বইটা লেখা হয়েছে ইউএস এর স্ট্যান্ডার্ডে। তার মানে ইউএস এর হেলথ সিস্টেমেই 10 জন পেশেন্টের সেপটিক শক হইলে তারা 2 থেকে 3 জন পেশেন্টকে তারা সার্ভাইভ, মানে এডুকেট ট্রিটমেন্ট দেওয়ার পরও সার্ভাইভ করাইতে পারে না। তাহলে এটা কত বড় সমস্যা, বোঝা গেছে যে ইউএস এর পেশেন্টদের যদি 10, তাহলে তার ভিতরে 2 থেকে 3 জন পেশেন্ট মারা যায়। তাহলে আমাদের দেশের রেটটা আরো অনেক বেশি হবে, আমরা স্বীকার করি আর না করি, ঠিক আছে। অনেকে বলবে যে না আমি তো এরকম দেখি নাই, কত দেখলাম যে সেপটিক শকের পেশেন্ট ভালো হয়ে গেছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে হয়তো বুঝেই না যে তার সেপটিক শক হয়েছে, মারা গেছে আইসিইউ পেশেন্ট, কিন্তু বুঝেই নাই যে তার মারা গেছে, ঠিক আছে। তো ইউএসএ তেই সেপটিক শকের পেশেন্টের 20-30% পেশেন্ট মারা যায়। আচ্ছা, এখন কমন প্যাথোজেন কি, কমন প্যাথোজেন হচ্ছে 65% কেসে হচ্ছে গ্রাম পজিটিভ অর্গানিজম। এরা কারা, এরা হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ স্টেফাইলোকক্কাই আর হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। এরা হচ্ছে কমন গ্রাম পজিটিভের ভিতরে। আর গ্রাম নেগেটিভের ভিতরে কমন কে, সেটা হচ্ছে ইশিরিশিয়া কোলাই কমন, ঠিক আছে। এছাড়া কিছু ফাঙ্গাল ইনফেকশন আছে যেমন ক্যান্ডিডা, এরাও কি করে, এরাও এই সেপটিক শক করতে পারে। জাস্ট এই অর্গানিজমের নামগুলো একটু মনে রাখলেই হবে, ঠিক আছে। কিভাবে করে, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ অর্গানিজমের সেল এনভেলপের ভিতরে, গ্রাম নেগেটিভ যে অর্গানিজম আছে, এই অর্গানিজমের যে সেল এনভেলপ আছে, এই সেল এনভেলপের ভিতরে একটা সাবস্টেন্স থাকে, নাম হচ্ছে লিপোটেইক অ্যাসিড। নাম কি, নাম হচ্ছে লিপোটেইক অ্যাসিড, যেখানে লেখাই আছে। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ অর্গানিজমের সেল এনভেলপ, মানে গ্রাম পজিটিভ এই সেলের যে কাভারিং, এই কাভারিং এ এই লিপোটেইক অ্যাসিড থাকে।
এরা কি করে, এরা বডিতে গেলে, ব্লাডে গেলে এদের এগেইনস্টে আমাদের বডির বিভিন্ন ইন্টারলিউকিন সিক্রেট করে। কোন কোন ইন্টারলিউকিন? ইন্টারলিউকিন 1 এবং টিএনএফ আলফা কিংবা টিএনএফ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এটি লিপোপ্রোটিক অ্যাসিড যখন ব্লাডে যায় তখন এর এগেইনস্টে, লিপোপ্রোটিক অ্যাসিড গেলে লিপোপ্রোটিক অ্যাসিডের এগেইনস্টে বডি কি করে, সে ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এই দুইটা জিনিস সে রিলিজ করে। একই ঘটনা ঘটে, সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল এন বলা হবে, একই একটা জিনিস থাকে যেটা হচ্ছে এন্ডোটক্সিন। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন মারা যায় তার সেল এনভেলপ থেকে এন্ডোটক্সিনটা সে রিলিজ করে। তাহলে এই এন্ডোটক্সিনের কারণে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডি কি করে, ইন্টারলিউকিন 1 এবং টিএনএফ রিলিজ করে। এখন এই ইন্টারলিউকিন 1 এবং টিএনএফ এরাই আসলে মেইন গ্যাঞ্জামটা করে। ইন্টারলিউকিন 1 কি করে, সে ফিভার করে বডিতে। টিএনএফ কি করে, সেও ফিভার করে। টিএনএফও ফিভার করে, এখানে লেখা নাই, লেখা রাখবেন। সেও ফিভার করে, সাথে সাথে কি করে, সে আমাদের যে এন্ডোথেলিয়াম আছে ব্লাডের, ব্লাড ভেসেলের, এই এন্ডোথেলিয়াম থেকে সে কি করে, নাইট্রিক অক্সাইড রিলিজ করায়। আমাদের এন্ডোথেলিয়াম যেটা আছে ব্লাড ভেসেলের, এই এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড রিলিজ করে। নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা পোটেন্ট, ভেরি পোটেন্ট একটা ভেসোডাইলেটর। নাইট্রিক অক্সাইড কি, একটা ভেরি পোটেন্ট ভেসোডাইলেটর। তাহলে এটা কি করবে, আমাদের যে যত ব্লাড ভেসেল আছে বডির, সব ব্লাড ভেসেল থেকে আর সে কি করবে, নাইট্রিক অক্সাইড রিলিজ করাবে, এবং আমাদের বডির সকল ব্লাড ভেসেল কি হবে, তারা হচ্ছে ডায়ালেট করবে। এবং সাথে সে আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনও রিলিজ করায়, এটাও ভেসোডাইলেট করে। এই দুজনই ভেসোডাইলেট করে, দুজন কি করে, ম্যাসিভ ভেসোডাইলেশন করে। ঠিক আছে, তো এই ম্যাসিভ ভেসোডাইলেশন যখন হয় তখন যেটা হয় সেটা হচ্ছে যে আগে ব্লাডটা যেত এরকম একটা ব্লাড ভেসেলের ভিতর দিয়ে, এখন ভেসেলের সাইজ হয়ে গেছে, তখন কি হবে, এই ব্লাড ভেসেলেই মেজরিটি ব্লাড থেকে যাবে। এই ব্লাডটা কি হবে না, টিস্যুতে এনাফ পরিমাণ সাপ্লাই হবে না। ঠিক আছে, টিস্যুতে কি হবে না, এনাফ পরিমাণ সাপ্লাই হবে না। হ্যাঁ, ভেরি গুড, একজন অলরেডি বলে ফেলছেন। এই ভেসোডাইলেশনের সময় কি কারণে কি হবে, একটা সমস্যা যেটা হবে সেটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। ঠিক আছে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কি হবে, পেশেন্টের ডিক্রিজ করবে, তাই না? ঠিক আছে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, এক নম্বর কথা। ওকে, ভেরি গুড। কারণ কি, এই ভেসোডাইলেশনের কারণে কি হচ্ছে, ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে যে বড় ব্লাড ভেসেল দিয়ে যখন ব্লাড সাপ্লাই দেবে তখন কি হবে, ব্লাড সাপ্লাই, এডুকেট ব্লাড সাপ্লাই সে টাইমলি পাবে না। কারণ এই পুরো ব্লাড ভেসেল ভরে আস্তে আস্তে তার ব্লাড যেতে হবে। এবং এই যেহেতু মোটা পাইপ, ব্লাডের পানি, ব্লাড যাওয়ার স্পিডটা কি হবে, কমে যাবে না? ব্লাড যাওয়ার কি হবে, ফোর্সটা কি হবে, কমবে না বাড়বে, নর্মাল থাকবে, বলেন তো? বলেন তো, এই যে যে ব্লাড ভেসেলটা, এই ব্লাড ভেসেলে কি হবে, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তাহলে পেশেন্টের কি হবে, হাইপোটেনশন, এক নাম্বার। কিন্তু পালস কি হবে, পালস কি উইক হবে, আগের মতো কি পালস উইক হবে, বলেন তো? পালস কি উইক হবে না স্ট্রং হবে, সেটা জিজ্ঞেস করছি। পালস উইক হবে না, ভেরি গুড। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেখানে কি হবে না, আমরা শক মানে যে মনে করি উইক পালস, সবসময় উইক পালস না, এখানে কি থাকবে, স্ট্রং পালস থাকবে। কারণ কি, ব্লাড ভেসেলের ভিতরে তো ফ্লুইডের পরিমাণ আরো বাড়ছে, ব্লাড ভেসেল আরো মোটা হয়েছে না, তো এখানে পেশেন্টের প্লাস পালসটা কি থাকবে, আগের মতোই নর্মাল থাকবে, মানে স্ট্রং থাকবে, স্ট্রং পালস, পেরিফেরাল পালস থাকবে, স্ট্রং, স্ট্রং পেরিফেরাল পালস থাকবে, স্ট্রং পেরিফেরাল পালস থাকবে। এবং পেশেন্টের কি হবে, বাইরে রেজিস্ট্যান্স কম, তাই না? পুরো ব্লাড বডিতে কি হয়েছে, রেজিস্ট্যান্স কম। কি হইতো, বেশি রেজিস্ট্যান্সের ভিতর দিয়া হার্টকে পাম্প করতে হইতো, এখন কি হয়েছে, রেজিস্ট্যান্স কমে গেছে। তাহলে কি, পেশেন্টের কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে না? কারণ আগে কি হইতো, এরকম
চিকন একটা পাইপের ভিতর দিয়ে তাকে কি করতো, অল টাইম একটা প্রেশার দিয়ে রাখছে এই পাইপটা দিয়ে তার কি হইতো, এই রেজিস্ট্যান্স ওভারকাম করে হার্টের কাজ করতে হইতো। এখন কি হয়েছে, এখন পেশেন্টের পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স অনেক কমে গেছে। তাহলে কি হয়েছে, তার কাজ করার যার এগেইনস্টে সে কাজ করতো সে দুর্বল হয়ে গেছে। সুতরাং কি হবে, পেশেন্টের কার্ডিয়াক আউটপুট নর্মালের তুলনায় বেড়ে যাবে। কারণ আগে তার কি হইতো, ধরেন আগে তার একটা এক্স পরিমাণ হচ্ছে রেজিস্ট্যান্সের এগেইনস্টে তার হচ্ছে পাম্প করা লাগতো। এখন কি হয়েছে, এক্স এক্স থেকে কমে গেছে, ঠিক আছে, এক্সটা কি হয়েছে, কমে গেছে, রেজিস্ট্যান্সের অ্যামাউন্টটা কমে গেছে। সুতরাং কি হবে, তার কম রেজিস্ট্যান্সের এগেইনস্টে তার কাজ করতে হবে। সুতরাং সে কি করবে, সে আগের মতোই যখন কন্ট্যাক্ট করবে কিন্তু পেশেন্টের কি হবে, কার্ডিয়াক আউটপুটের পরিমাণ বেড়ে যাবে। কার্ডিয়াক আউটপুট কেন বাড়ছে বোঝা গেছে? কারণ আগে টোটাল যত ভেসেল ছিল এই ভেসেলের রেজিস্ট্যান্স যা ছিল, এখন ভেসোডাইলেশন হওয়ার কারণে তার রেজিস্ট্যান্স কমে গেছে। তাহলে হার্টের কি করতে হচ্ছে, কম রেজিস্ট্যান্সের এগেইনস্টে কাজ করতে হচ্ছে। তাহলে সে কি করবে, সেম অ্যামাউন্টের কাজে সে বেশি ফ্লুইড এখান দিয়ে পাস করতে পারবে। এবং ব্লাড ভেসেলগুলো অনেক বেশি মোটা ভেসোডাইলেশনের কারণে। তাহলে তার কার্ডিয়াক আউটপুটের পরিমাণ বাড়বে। কিন্তু এত কার্ডিয়াক আউটপুট হওয়ার পরেও যেহেতু ভেসেলগুলো অনেক বেশি মোটা হয়ে গেছে, সুতরাং ভেসেলগুলোতে কি হয়েছে, ভেসেলগুলোতে বেশি পরিমাণ ব্লাড রিজার্ভ হিসাবে থাকতেছে। তো বেশি পরিমাণ ব্লাড রিজার্ভ হিসাবে থাকার কারণে টিস্যু লেভেলে ব্লাড আসলে সে কম এত বেশি পাবে না। এবং টিস্যুতে কি এই যে ইন্টারলিউকিন 1, টিএনএফ এবং এই থাকার কারণে, ইনফেকশন থাকার কারণে টিস্যু কি করতে পারতেছে না, এনাফ অক্সিজেন সে ইউজ করতে পারতেছে না। এই জন্য পেশেন্টের শক। বুঝা গেছে? তো যেহেতু পেশেন্ট এনাফ অক্সিজেন ইউজ করতে পারতেছে না, তাহলে কি হবে, পেশেন্টের মিক্সড ভেনাস অক্সিজেন কি হবে, ব্লাড আসতেছে টিস্যু লেভেলে, টিস্যু কি করতে পারতেছে না, সে অক্সিজেন ইউজ করতে পারতেছে না। তাহলে কি হবে, এই ভেনে কি হবে, এখানে ধরেন 5 লিটার ব্লাডে যে পরিমাণ অক্সিজেন ছিল সে অক্সিজেন নিতে পারতেছে না, তাহলে ভেনাস ব্লাডে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে মিক্সড ভেনাস অক্সিজেনের পরিমাণ কি হবে, এক্ষেত্রে মিক্সড ভেনাস অক্সিজেনের পরিমাণ কি হবে, ইনক্রিজ করবে। এটা বোঝা গেছে কেন ইনক্রিজ করবে? বাকিদের কি অবস্থা? আচ্ছা আপু, ভাইয়া এবং আপুরা যারা করতেছেন না, রিপ্লাই দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে আমি, আপনারা রিপ্লাই দেন, সমস্যা নাই। যদি না রিপ্লাই দিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে। আপনি অ্যাক্টিভলি যদি রিপ্লাই দেন, ঠিক আছে, আপনার ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। ওকে, ভেরি গুড। ঠিক আছে, আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিপিট করেন এখানে। ওকে, থ্যাংক ইউ। যেটা সেটা হচ্ছে যে মিক্সড ভেনাস অক্সিজেনটা কি হবে, মিক্সড ভেনাস অক্সিজেনটা বাড়বে। কেন বাড়বে সেটা হচ্ছে, এখানে প্যাথোজেনেসিস কি, প্যাথোজেনেসিস হচ্ছে টিস্যু অক্সিজেন ইউজ করতে পারতেছে না, টিস্যু কি করতে পারতেছে না, অক্সিজেন ইউজ করতে পারতেছে না। তাহলে কার্ডিয়াক আউটপুট বেশি দিয়া পেরিফেরিতে কি হচ্ছে, টিস্যু লেভেলে ব্লাড ঠিকই যাচ্ছে, কিন্তু যেহেতু টিস্যু অক্সিজেন ইউজ করতে পারতেছে না, তাহলে টিস্যু কি করবে, ক্যাপিলারি থেকে সে কি করবে না, অক্সিজেন নেবে না, এনাফ পরিমাণ অক্সিজেন তার, কারণ সে তো ইউজ করতে পারতেছে না, সে অক্সিজেন নিয়ে কি করবে, কিংবা একটু নিল, নিয়ে সে কি করবে, এটা ইউজ করতে পারতেছে না। সুতরাং পরের বার যখন ব্লাড আসতেছে তখন সে এনাফ পরিমাণ অক্সিজেন নিচ্ছে না। তো অক্সিজেন না নিলে কি হচ্ছে, এই অক্সিজেনটা ব্লাডেই থেকে যাচ্ছে। তাহলে ভেনাস ব্লাডে কি হইতো, নর্মাল একটা পরিমাণ অক্সিজেন সে নিত, টিস্যু বডির, সারা বডির পেরিফেরাল যত টিস্যু আছে সব টিস্যু একটা নির্দিষ্ট কারণে সে অক্সিজেন গুলো নিতে পারতেছে না। তো এই অক্সিজেনটা কি হবে, ক্যাপিলারিতে থেকে যাবে, ক্যাপিলারির ব্লাডে থেকে যাবে, এবং আলটিমেটলি এটা কি হবে, ভেনাস ব্লাড হয়ে রাইট এট্রিয়ামে চলে আসবে। সুতরাং রাইট এট্রিয়ামে তার যেই পরিমাণ অক্সিজেন, ব্লাডে যতটুকু অক্সিজেন থাকার কথা ছিল তার থেকে বেশি অক্সিজেন থাকবে, কারণ পেরিফেরিতে তো কেউ তাকে অক্সিজেন নেয় নাই। ব্যাপারটা এরকম যে আপনার হাতে অনেক টাকা পয়সা নিয়ে বের হইলেন, গরিবরে হচ্ছে দান করবেন এরকম, কিন্তু গরিবরা কি হলো, গরিবরা আজকে টাকা নেবে না, কারণ সে টাকা নিয়ে কি করবে, ধরেন মানে রাস্তাঘাট রোডঘাট সবকিছু বন্ধ, কোনো কিছু কিনা যাচ্ছে না, শীত এত বেশি, কেউ বাইরে হতে সাহস পাচ্ছে না,
তাহলে কি হবে, আপনি বাসা থেকে যে পরিমাণ টাকা পয়সা নিয়ে গেছেন, অল্প কিছু টাকা মানুষ নেবে, বাকি আপনার ফেরত নিয়ে বাসায় চলে আসতে হবে, কারণ যে নেবে সে তো নিচ্ছে না। জাস্ট এখানে ঘটনাটা এরকমই হয়, হার্ট থেকে যে পরিমাণ অক্সিজেন বের হয়, ব্লাড অক্সিজেন নিয়ে বের হয়, টিস্যু তার যে পরিমাণ দরকার ছিল সেই পরিমাণ সে নিতে পারে না। কেন নিতে পারে না? কারণ সে এটা ইউজ করতে পারতেছে না। তাহলে কি হবে, হার্টে আবার যে ব্লাডটা আসবে সেই ব্লাডে নর্মালের তুলনায় বেশি পরিমাণ অক্সিজেন থাকবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি মিক্সড ভেনাস অক্সিজেন, মানে রাইট অ্যাট্রিয়াল ব্লাডের যে অক্সিজেন, এই অক্সিজেনটার নাম দিচ্ছি আমরা মিক্সড ভেনাস অক্সিজেন। কারণ আমাদের মিক্সড ভেনাস ব্লাড সব কোথায় আসে, রাইট সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা হয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে। আপু বুঝা গেছে? ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা ঠিক আছে, এখানে আরো কিছু ঘটনা ঘটবে। আচ্ছা, এখন পাঠাইতে তো কোনো সমস্যা নাই, তাই না? তাহলে পেশেন্টের স্কিন কিরকম থাকবে? ওয়ার্ম থাকবে। কারণ কি? কারণ তার এই সব ভেসেলের মতো স্কিনের ভেসেলে ভেসোডাইলেট করবে, ওই যে ইন্টারলিউকিন 1, তারপর হচ্ছে টিএনএফ যেই নাইট্রিক অক্সাইড রিলিজ হয়েছিল সেটার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে এই এন্ডোটক্সিনের একটা কাজ হচ্ছে সে কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেট করে। ইনোটক্সিনের একটা কাজ হচ্ছে সে কি করে, সে হচ্ছে কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেট করে। আচ্ছা, আমরা একটা ব্রেক দেব এই টপিকসটা শেষ হইলে, টপিকসের মাঝখানে দেখে ব্রেক দিচ্ছি না, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। সেটা হচ্ছে ইনোটক্সিনের কাজ হচ্ছে কি, ওই যে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইনোটক্সিন, তারা হচ্ছে কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেট করে। তো কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেট হলে আমাদের C3A তৈরি হয়, C5A তৈরি হয়। ঠিক আছে, এগুলা কিভাবে তৈরি হয় কারো যদি আপাতত মনে না পড়ে সমস্যা নাই, আমরা যখন ইমিউন আমরা আলোচনা করব, সমস্যা নাই। তাহলে এরা কি করে, এই কমপ্লিমেন্ট পাথওয়ে C5A C3A এরা কি করে, এরা হচ্ছে মাস্ট সেলকে, আমাদের যে মাস্ট সেল আছে এই সেলকে স্টিমুলেট করে এখান থেকে হিস্টামিন রিলিজ করে। এবং হিস্টামিন কি, হিস্টামিন হচ্ছে একটা ভেসোডাইলেটর। তাহলে এর মাধ্যমে কি হইলো, আমাদের বডিতে ভেসেলগুলো ভেসোডাইলেট হইলো। ঠিক আছে, এছাড়া এন্ডোটক্সিনের আরেকটা কাজ হচ্ছে সে কি করে, সে হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করে। এই টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন কি করে, সে আমাদের কোয়াগুলেশন পাথওয়েকে অ্যাক্টিভেট করে। এই কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেট করার কারণে পেশেন্টের কি হয়, এই পেশেন্টের ডিআইসি ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এটা নিয়ে ঝামেলা করার কিছু নাই, ডিআইসি তে যখন পড়বো তখন আমরা ডিআইসি কিভাবে ডেভেলপ হয় এটা জানবো। তার মানে এটা জানলাম যে সেপটিক শকের পেশেন্টের শক ছাড়াও সাথে ডিআইসি থাকতে পারে। জাস্ট একটুক জানা, সেপটিক শকের পেশেন্টের শক, যদি আমরা সেপটিক শকের পেশেন্ট পাই, আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্টের ডিআইসিও থাকতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে প্যাথোফিজিওলজি আমরা অলরেডি পড়ে ফেলছি যে কার্ডিয়াক আউটপুট বাড়বে, ইন লেফট ভেন্ট্রিকুলার ইনডায়াস্টোলিক প্রেশার কমবে, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমবে, মিক্সড ভেনাস অক্সিজেন বাড়বে, এবং কেন বাড়বে এটা আমরা বলে ফেলছি। এবার আসি আমরা এই পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে। ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে আমরা কি পাবো পেশেন্টের, যেহেতু পেশেন্টের ব্লাড ভেসেল, স্কিনের ব্লাড ভেসেল ডাইলেট করছে, আগে কনস্ট্রিক্ট করার কারণে আমরা পাইছিলাম কি, সেটা হচ্ছে কোল্ড ক্লামি স্কিন। আর এখানে যেহেতু ডাইলেট করছে, সুতরাং এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো অপোজিট জিনিস, সেটা হচ্ছে কি ওয়ার্ম স্কিন। কারণ ডাইলেট করার কারণে স্কিনে ব্লাড সাপ্লাই বেশি হয়েছে, এই ব্লাড গুলা কি করছে, হিট প্রোডাকশন করছে। ঠিক আছে, মানে একটা জায়গায় ব্লাড ফ্লো হইলে এখানে মানে হিট তৈরি হয়। ঠিক আছে, ওকে। তারপরে পেশেন্ট হাইপারটেনশন হবে। ঠিক আছে, কিন্তু পেরিফেরাল পালস স্ট্রং থাকবে। ঠিক আছে, ঠিক আছে, কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার কারণে পেশেন্টের ডিআইসি ডেভেলপ করতে পারে। ঠিক আছে, ওকে। আর অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে এই পেশেন্টের কমপ্লিকেশনে, সেটা কেন, ওই যে ওই ইন্টারলিউকিন 1 এবং টিএনএফ এর কারণে। ঠিক আছে, আর ট্রিটমেন্ট কি দেবো, ট্রিটমেন্ট হচ্ছে এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঠিক আছে, এবং আদার যেসব ম্যানেজমেন্ট দরকার, যেটা দরকার সেটা দিতে হবে। এটার মেইন ট্রিটমেন্ট কি পেশেন্টের সেপটিক শকের, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, এই অর্গানিজমটাকে মেরে ফেলতে হবে। ওকে, এবার সবার শেষে আমরা একটা জিনিস কম্পারিজন, মানে এই প্যাথোজেনেসিসের একটা কম্পারিজন দেখবো জাস্ট, যেটা অলরেডি আমরা পড়ে ফেলছি, জাস্ট এখন আমরা একটু রিক্যাপ করব। আপনারা আমার সাথে আছেন তো? ওকে,
ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আচ্ছা, এবার হচ্ছে হেমোডাইনামিক মেজারমেন্ট অফ ইন শক। শকের হেমোডাইনামিক মেজারমেন্ট গুলা, যে এগুলো আমরা পড়ছি, এই জিনিসগুলা সব একসাথে পড়বো। সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল প্রেশার। এই যে এখানে দেখেন নর্মাল লেভেল লেখা আছে, নর্মাল লেভেল মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে? ভালো কোনো পরীক্ষায় আমাদের এফসিপিএস পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? কিন্তু এই এমডি, এমআরসিপি বলেন, ইউএসএমএলই বলেন, এরা এইসব নর্মাল লেভেল নিয়ে কোনো কোশ্চেন করে না, ঠিক আছে? এগুলো সাধারণত প্রশ্নে দেওয়াই থাকে, ঠিক আছে? অথবা এই যে আপনি যে পরীক্ষা, ইউএসএমএল পরীক্ষা, যে সফটওয়্যার পরীক্ষা দিবেন, ওইটার কোনায় এরকম নর্মাল লেভেলের একটা বাটন থাকে, ওইখানে চাপ দিলে সব নর্মাল লেভেলগুলো চলে আসে আপনার যা দরকার, ঠিক আছে? এগুলো মুখস্থ করায় কোনো লাভ নাই, ঠিক আছে? তাহলে রাইট অ্যাট্রিয়াল প্রেশার কি, হাইপোভলিমিক শকের ক্ষেত্রে কি হবে? রাইট অ্যাট্রিয়াল প্রেশার কমবে, কারণ ওই যে ফ্লুইড কম ছিল। কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে কি হবে? বাড়বে। কারণ কি? কারণ রাইট অ্যাট্রিয়াল প্রেশার, কারণ ওই যে ব্যাকফ্লোর জন্য খেলা আছে, এখানে ব্লাডটা যেতে পারতেছে না, সুতরাং ব্লাড আস্তে আস্তে পিছনের দিকে ভেনাস রিটার্ন আসতেছে, জমতে জমতে আছে, এই জন্য রাইট অ্যাট্রিয়াল প্রেশার বাড়তেছে, ঠিক আছে? সেপটিক শকের ক্ষেত্রে কি হবে? নর্মাল থাকবে, টু স্লাইডলি ডিক্রিজ, মনের দরকার নাই, কোনো স্লাইটলি নিয়ে কোনো ঝামেলা নাই। সেপটিক শকের ক্ষেত্রে কি হবে? নর্মাল থাকবে, একটু কমতে পারে। আচ্ছা, পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার, এই প্রেশারটাকে আমরা কি বলছিলাম? এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল প্রেশার, তাই না? তাহলে একই কথা, হাইপোভলিমিক শকের ক্ষেত্রে কি হবে? লেফট অ্যাট্রিয়াল প্রেশার কমবে, কারণ ফ্লুইড কম। কিন্তু কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে কি হবে? ওই যে বাড়বে, কারণ এখান দিয়ে ব্লাড যেতে পারতেছে না হার্টের, তাহলে যেহেতু যেতে পারতেছে না, লেফট অ্যাট্রিয়ামে ব্লাড অ্যাকুমুলেট হওয়া শুরু করবে। অ্যাকুমুলেট হওয়া শুরু করলে কি হবে পেশেন্টের? কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে পেশেন্টের এটা বাড়তে থাকবে, আর সেপটিক শকের ক্ষেত্রে ওই নর্মাল থাকবে, বেশ শেষ। এবার সে কার্ডিয়াক ইন্ডেক্স, কার্ডিয়াক ইন্ডেক্স জিনিসটা কি? এটাও জাস্ট আর কিছুই না, কার্ডিয়াক আউটপুটকে কার্ডিয়াক ইন্ডেক্সও বলে, ঠিক আছে? কার্ডিয়াক আউটপুটকে কার্ডিয়াক ইন্ডেক্সও বলে। এটা নর্মাল লেভেল হচ্ছে এটা, ঠিক আছে? এটা মনে রাখার কোনো দরকার নাই, এগুলো দেওয়া থাকবে। তো হাইপোভলিমিক শকের ক্ষেত্রে কি হবে? টোটাল ফ্লুইড কম, এজন্য কার্ডিয়াক আউটপুট কমে গেছে, তাই না? কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে কি হয়েছে? কার্ডিয়াক আউটপুট আরো কমে গেছে, কারণ কি? কারণ এই হার্ট ঠিক মতো পাম্প করতে পারতেছে না, পাম্প করে ব্লাডটা সিস্টেমে পাঠাইতে পারতেছে না, ঠিক আছে? কিন্তু সেপটিক শকের ক্ষেত্রে কি? পাম্পে কোনো সমস্যা নাই, সে এনাফ ব্লাড পাঠাবে, এবং তার পাঠাইতে তার সুবিধা, কারণ রেজিস্ট্যান্স কমে গেছিল, তাহলে এই জন্য কি? তার কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে। ওকে, তাহলে আমাদের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, যে আমরা আপলোড বলি, ঠিক আছে? এই সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যা পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স একই জিনিস, ঠিক আছে? সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যা পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স একই, এটার একটা মিন আছে, এটা মনে রাখার কোনো দরকার নেই। হাইপোভলিমিক শকের ক্ষেত্রে কি হবে? বাড়বে। কার্ডিওজেনিক শকের ক্ষেত্রেও বাড়বে, এই দুইটার মেকানিজম আমরা অলরেডি পড়ে ফেলছি। কিন্তু সেপটিক শকের ক্ষেত্রে কি হয়? যে ভেসোডাইলেটর রিলিজ হওয়ার কারণে ভেসেল ডাইলেট করে গেছিল, এই জন্য রেজিস্ট্যান্স কমে গেছিল। এবার আসে আমাদের সবার শেষে, কিন্তু এটা সবার লিস্ট না। কেউ যদি বলে যে আমি সেপটিক শক দেখার, মানে শক দেখার জন্য কোনটা সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড টেস্ট, সেটা হচ্ছে এটা, মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, ঠিক আছে? তাহলে হাইপোভলিমিক শকের ক্ষেত্রে কমবে, কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে কমবে, কিন্তু সেপটিক শকের ক্ষেত্রে বাড়বে। কেন বাড়বে, কেন কমবে, এটা আমরা বলে দিছি। তো এই চারটা আমি ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবো, সবগুলো একসাথে দেওয়া আছে, আজকের ক্লাসের শেষে আমরা এই চারটা দিয়ে দেবো।